এসএসসি এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি চট্টগ্রাম বোর্ড এসএসসি 2026-এর যে সিকিউ যে পার্টটা, অর্থাৎ হচ্ছে 8 এবং 9 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটা আজকে আমরা সমাধান করব। সো আশা করি আমরা সবাই মনোযোগ দিব, কারণ হচ্ছে এখানে বহুভুজ এবং অজীব রেখা নিয়ে আমরা কিছু আলোচনা করেছি। যদিও বা আমাদের আলোচনাটা খুবই বেসিক ছিল, এখানকার আরও অনেক কিছু আলোচনা আছে, বাট আমরা তারপরেও চেষ্টা করেছি কিছুটা এখানে আলোচনা করার জন্য। সো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। সো আমাদের 8 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে এটা যে কোনো শ্রেণীর 65 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নে দেওয়া হলো। অর্থাৎ আমরা যদি একটু কোয়েশ্চেনটাকে একটু যদি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে যেমন হচ্ছে 30 থেকে 34 যে ওজনটা আছে সেখানে শিক্ষার্থী আছে 5 জন, 35 থেকে 39 যে ওজনটা আছে সেখানে আছে 8 জন। সো এইভাবে আমাদেরকে একটা ওজনের রেঞ্জ দিয়ে দিয়েছে এবং সেখানে কতজন শিক্ষার্থী আছে তার মানটা দিয়ে দিয়েছে। সো প্রথম যে কোয়েশ্চেনটা, এটা আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে ভাইয়া এটা কত হবে আনসার। সো আমি একটু চেষ্টা করি যে কোয়েশ্চেনটা একটু বোঝার। তো বলা হচ্ছে প্রথম শ্রেণীর মধ্যবিন্দু ও শেষ শ্রেণীর মধ্যবিন্দুর পার্থক্য নির্ণয় করো। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের প্রথম শ্রেণীতে আছে কত, 30 থেকে 34 পর্যন্ত আছে, এবং শেষ শ্রেণী যেটা হচ্ছে কত, 60 থেকে 64 পর্যন্ত আছে। সো আমরা যদি একটু নর্মালি যদি ভাবি যে আমাদের ম্যাথটা কী হবে, তাহলে মধ্যবিন্দু, আমি যদি তোমাদেরকে যদি একটা সহজ কোয়েশ্চেন করি, যদি বলি যে 8 বা 6 এবং 8-এর মধ্যবিন্দু কে হবে, তুমি অবশ্যই কি করবা, তুমি বলবা যে ভাইয়া 6 এবং 8-এর মধ্যবিন্দু বা 6 এবং 8-এর মাঝখানে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 7। এখন আমি যদি কোয়েশ্চেন করি কিভাবে এটা সম্ভব হবে, সো একটু যদি আমরা যদি খেয়াল করে দেখি কিভাবে আমরা ম্যাথটা একটু দেখব। দেখো, যদি আমি যদি বলি যে 6 এবং 8 এই দুজনের মধ্যবিন্দু কত বা মাঝখানের সংখ্যাটা কত, তাহলে কি করো, তুমি 6 এবং 8কে যদি যোগ করো এবং তাকে যদি 2 দ্বারা ভাগ করো, তাহলে কত পাওয়া যায়, 6 + 8। আমি যদি 6 + 8 ডিভাইড বাই যদি 2 করি, তাহলে আমার কত আসে, 8 এবং 6 যোগ করলে পাওয়া যায় কত, 14 পাওয়া যায়। 14 ডিভাইড বাই 2 তাহলে কত আসে, 7 আসে। তো এই পয়েন্টটি একটু বুঝলে কিন্তু অনেক কিছু বুঝে হয়ে যায় যে আমাদের মধ্যবিন্দু পাওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে রেঞ্জটা দেওয়া থাকবে সেটার মাঝখানেটা বের করার সিস্টেম হচ্ছে তাদেরকে 2 দ্বারা কি করা, ভাগ করা। সো আমাকে যে সারণীটা দেওয়া আছে সেটা হচ্ছে যেখানে আমার শ্রেণীব্যক্তিটা আছে 30 থেকে 34। সো আমি 30 এবং 34কে যোগ করে ডিভাইড বাই যদি 2 করি, তাহলে আমি কত পেয়ে যাব, তাদের মধ্যবিন্দু পেয়ে যাব। সো আমরা ওই অনুপাতে দিলাম, প্রথম শ্রেণী হচ্ছে কত, 30 থেকে 34, এবং শেষ শ্রেণী হচ্ছে কত, 60 থেকে 64। তো এই জন্য আমরা প্রথম শ্রেণীর মধ্যবিন্দু বের করার ক্ষেত্রে আমরা কি করলাম, এই দুইজনকে আমরা যোগ করলাম, যোগ করে ডিভাইড বাই 2 করলাম। একইভাবে সো আমি এখানে ভ্যালু কত পেলাম, আমি এখানে ভ্যালু পেলাম 32, এবং শেষ শ্রেণীর মধ্যবিন্দুর ক্ষেত্রে আমরা 60 এবং 64কে যখন যোগ করলাম, তাকে যখন 2 দ্বারা ভাগ করলাম, তখন আমরা কত পেয়ে গেলাম, 62 পেয়ে গেলাম। তো আমরা স্বাভাবিকভাবে আমাদেরকে কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে যে তাদের শ্রেণীর মধ্যবিন্দুর কি নির্ণয় করো, পার্থক্য নির্ণয় করো। তো পার্থক্য নির্ণয় কত, তার মানে হচ্ছে এই দুজনকে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের আনসার কত আসে, 30। এটা হচ্ছে আমাদের কি আনসার। সো আমাদের 8 নাম্বার শেষ, 8-এর ক নাম্বার শেষ। এখন আমরা খ নাম্বারে দেখব। বলা হচ্ছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তো সারণী থেকে যখন আমরা মধ্যকটা নির্ণয় করতে যাব, সো আমরা সবাই কিন্তু জানি যে মধ্যকের সূত্রটা কি, আমরা জানি L+n/2 - fc ইন্টু কত, h/fm। সো এটা হচ্ছে মূলত আমাদের যে সূত্রটা, মধ্যকের যে সূত্রটা সেটা হচ্ছে এটা। সো এটা হচ্ছে আমাদের মূল সূত্র। সো এটার জন্য আমার কাকে কাকে প্রয়োজন, L-কে প্রয়োজন, n/2-কে প্রয়োজন, fc-কে প্রয়োজন, ইন্টু h/fm-কে প্রয়োজন। এই যে fmটা, ছোট হাতের যে fmটা আমরা দেখতেছি, এটা কিন্তু গণসংখ্যার মধ্যে কিন্তু এক্সিস্ট করে, বাট বড় হাতের যে fc আছে সেটার জন্য কিন্তু আমাদের ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন হয়। যেমন এখানে দুইটা আছে, সো এখানে আছে একটা হচ্ছে ওজন, একটা হচ্ছে কি গণসংখ্যা। সো আমাকে এখন কি বের করতে হবে, এখন আমাকে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যার লিস্ট। সো এই অনুপাতে যদি খেয়াল করে দেখি, আমরা কিন্তু এখানে ওজন এবং গণসংখ্যার আমরা সুন্দর করে চার্টগুলো আমরা করে ফেলেছি, যাতে তোমাদের টাইমটা যাতে একটু কম যায় এই জন্য। সো এবং হচ্ছে পাশাপাশি ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা বের করছি। সো ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে আমরা বের করি, আমরা কিন্তু সবাই জানি ক্রমযোজিত গণসংখ্যা বের করার সিস্টেম হচ্ছে, প্রথম যেটা আছে সেটা বসে যাবে, তারপর হচ্ছে যেমন 8 + 13, তারপর 15 এবং 30 যোগ করলে কত হয় 28, 28 এবং 18 যোগ করলে কত হয় 46। এইভাবে করে 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 আমরা যখন যোগ করলাম, তখন আমরা খেয়াল করলাম প্রতিটা যখন আমরা ক্রমান্বয়ে যখন যোজন করতে থাকলাম, আমাদের লাস্টের ভ্যালুটা কত আসলো, 65। সো আমরা জানি এখানে আমাদের যখন গণসংখ্যা, যখন আমরা n এর ভ্যালুটা যখন দেখতে গেলাম, n = 65। সো আমাদের এই যে সর্বশেষ n এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার সর্বশেষ যে মানটা আছে সেটার সাথে মাস্ট মিলে যেতে হবে। এবং আমাদের এখানে h এর ভ্যালু আমাদের কত আসলো, 5 আসলো। এখানে একটা বেসিক আছে, সো বেসিকটা যদিও আমরা এখন দিতে পারতেছি না। সো এখানে আমাদের যে শ্রেণীব্যক্তিটা আছে, সো এখানে আছে কত, 30 থেকে 34। সো এটা কীভাবে আমরা পাই, 30, 31, 32, 33, 34,
কত, আমাদের তাহলে কত আসলো 5 পর্যন্ত আসলো। সো আমাদের তাহলে এই যে এখানে শ্রেণী ব্যক্তিটা বা এইচের যে ভ্যালুটা সেটা কত আমাদের 5। সো এখানে একটা ব্যাপারই শুধুমাত্র এখানে মাথায় রাখা লাগবে যে এখানে আমার যে এনের যে ভ্যালুটা সেটা কিসে আসছে, জোরে আসছে নাকি বিজোরে আসছে, এই ব্যাপারটা বোঝা খুব বেশি জরুরি একটা ম্যাথের ক্ষেত্রে। সো আমি খেয়াল করে দেখতেছি আমার যে এনের যে ভ্যালুটা আসছে সেটা কিন্তু বিজোট আসছে। তো আমরা জানি যখন বিজোট আসে তখন আমাদেরকে n/2 তম পদ। সো আমাকে এখানে আগে প্রথমত যে জিনিসটা দেখা লাগবে আমাদের যে মধ্যক শ্রেণী যেটা আছে, মধ্যক শ্রেণীটা আগে আমাকে পেতে হবে। আগে আমাকে দেখা লাগবে এই চার্টের মধ্যে মধ্যক শ্রেণী কোনটা। সো আমরা সচরাচর যেটা চিন্তা করে নিই, আমার যেখানে গণসংখ্যা বড় সেই শ্রেণীটাকেই মধ্যক শ্রেণী ধরে নিই আমরা। বাট মধ্যকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই জায়গায় একটা ভিন্নতা দেখা যায়। আমার যদি এখানে যদি 18 থাকে, এখানে যদি 18 থাকে, তাহলে আমরা মধ্যক কত ধরবো, এই জায়গায় আমাদের একটা সমস্যা কিন্তু কি হয়, ক্রিয়েট হয়ে যায়। সো এক্ষেত্রে আমাদেরকে যে ব্যাপারটা মাথায় রাখা লাগবে, মনে করো এখানে 18 আসছে, এখানেও 18। সো এই জিনিসটা থেকে আমরা যদি বাঁচতে চাই, ঠিক আছে, ওই মোমেন্টে আমরা কোন শ্রেণীটাকে মধ্যক শ্রেণী ধরবো, সেখানে যদি বিজোট আসে, তাহলে আমাদেরকে কি করতে হবে, n+1/2 তম পদ, ঠিক আছে, 2 তম পদ আমাকে বের করতে হবে। আর যদি জোট থাকে তাহলে আমি n/2 তম পদ বের করব। সো এই অনুপাতে আমি যদি একটু হিসাব করি তাহলে n+1/2 তম পদ মানে হচ্ছে কত, তাহলে 65 + 1 তম পদ, তাহলে ডিভাইড বাই কত 2, 65 + 1/2 তম পদ, যেটা হচ্ছে আমি যদি হিসাব করি তাহলে আমার ভ্যালু কত আসে, 33 তম পদ আসে। কত আসে, 33 তম পদ। তো আমার তাহলে 33 তম পদ যেটা আছে এটাই হচ্ছে আমার কি, মধ্যক শ্রেণী, বা ওই শ্রেণীটার মধ্যে কি আছে, মধ্যক শ্রেণীটা লুকাই আছে। সো একটু খেয়াল করে দেখি এটা কোথায় আসলে আছে। দেখো এই মধ্যক শ্রেণীর ক্ষেত্রে আমাকে ক্রমজিত গণসংখ্যার কাছ থেকে হেল্প নিতে হবে। দেখি এখানে 5 আছে, তার মানে এখানে 1 to 5 আছে। সো এখানে 5 পর্যন্ত শেষ। এখানে 13 আছে, তার মানে 6 থেকে 13 পর্যন্ত এই শ্রেণীটাতে এক্সিস্ট করে। এখানে 28 আছে, দ্যাট মিনস এখানে 14 থেকে 28 পর্যন্ত আছে। যেমন এই শ্রেণীটাতে আছে কত, 46 মানে হচ্ছে এখানে কত, 29 থেকে 46। এখন আমার কাছে আছে কত, 33 আছে বা 33 আছে। আমার যে 33 আছে, তাহলে যদি খেয়াল করে দেখি তাহলে এটা কোন শ্রেণীটাতে আছে, এ শ্রেণী। তো এ শ্রেণীটা কোনটা, এ শ্রেণীটা হচ্ছে আমার এই যে 45 থেকে কত, 49 শ্রেণীটা। সো এই জন্য আমরা কি বলছি যে মধ্যক শ্রেণী বা যে যা 45 থেকে 49 শ্রেণীতে কি অবস্থিত থিত। ঠিক আছে, সো আমরা এই ব্যাপারটা তাহলে আসলে বুঝে গেছি যে এই শ্রেণীটাতে আমার মধ্যক শ্রেণী লুকাই আছে, এবং আমার তাহলে যে এফ এম এর যে ভ্যালুটা সেটা হচ্ছে কত, 18। এবং এফসি কোনটা হয়, আমরা জানি যে শ্রেণীটা মধ্যক শ্রেণী হয় তার পূর্ববর্তী যে শ্রেণীতে যে ক্রমজিত গণসংখ্যা আছে সে কি হয়, এফসি। তাহলে এটা হচ্ছে আমার এফসি, এবং এই যে 18 আছে, 18টা হচ্ছে আমার কি তাহলে এফ এম, এবং এটা হচ্ছে আমার এইচ, এবং এটা হচ্ছে আমার কত, এন এর ভ্যালুটা। সো এখানে আমাকে এল এর ভ্যালুটা কী হবে, এল এর ভ্যালুটা মানে হচ্ছে লোয়ার ভ্যালু, বা যেটা হচ্ছে আমার যে শ্রেণী মধ্যে যেটা শ্রেণীর নিম্ন সীমা, তাহলে আমার এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত, 45। সো এটা হচ্ছে আমার কিসের ভ্যালু, এল এর ভ্যালু। তো আমরা জাস্ট কি কাজটা করছি, আমরা কিছুই করি নেই, আমরা জাস্ট হচ্ছে মানগুলোকে বসালাম। আমরা একটু লক্ষ্য করি, এখানে l = 45, n/2 হচ্ছে কত, আমি যদি একটু হিসাব করি n/2 অনুপাতে যদি হিসাব করি তাহলে আমাদের এটা যদি বা n/2 + 1ও তোমরা ধরতে পারো, বা n/2 আকারে যদি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে কত, 32.5। সো তারপর এফসি হচ্ছে আমার কত, 28। তারপর আমার এফএম কত, আমার এফএম হচ্ছে কত, 18। সো এই যে ভ্যালুগুলো আছে আমি এগুলোকে বসাই দিলাম। এবং এখানে যে ব্যাপারটা খুব বেশি মাথায় রাখা লাগবে, যোগ এবং গুণের ক্ষেত্রে আমরা বদমাস যে একটা রুলস আছে, ওই রুলস অনুপাতে আমরা জানি যে আমাদেরকে কী করতে হয়, গুণের কাজটাকে আগে করতে হয়। সো আমি 32.5 থেকে যখন 28কে বাদ দিলাম তখন আমি পেলাম 4.5 পেলাম। তারপর 5/18 তো আছেই। সো 4.5কে যখন 5 দ্বারা গুণ করলাম পেলাম 22.5। 18 জায়গায় আছে, এবং 22.5কে যখন আমরা 18 দ্বারা যখন ভাগ করলাম তখন আমার ভ্যালু কত পেলাম, 1.25। সো 45কে তখন গিয়ে আমরা যখন যোগ করি তখন আমাদের আনসার যেটা আসে সেটা হচ্ছে কত, 46.25। এবং এটাই হচ্ছে আমাদের কি, মধ্যকের মান। সো আশা করি তোমরা খ নাম্বারটাও বুঝতে পারছো। 9-এর মধ্যে কোয়েশ্চেনটা হচ্ছে নবম শ্রেণীর 70 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। অর্থাৎ এই যে 70 জন গণিত বিষয়ের মধ্যে কি দিছে এখানে খেয়াল করে দেখি, 21 থেকে যে 25 পর্যন্ত, এখানে ওরা 21 থেকে 25 যে প্রাপ্ত নাম্বার এখানে পাইছে কয়জন, 4 জনে পাইছে। 86 থেকে 26 থেকে 30 করে 30 পর্যন্ত মার্ক কতজন পাইছে, 8 জন। এভাবে করে 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 সবাই মার্কটা পাইছে, এবং লাস্টে হচ্ছে কত, 56 থেকে 60 যে মার্কটা আছে সেখানে কতজন কতজন ছিল সংখ্যা, সেখানে ছিল কয়জন, 4 জন। তো একটু জিনিস যদি খেয়াল করে দেখি এখানে কিন্তু কি আছে, এই যে 41 থেকে 45 পর্যন্তই কিন্তু আমার সবচেয়ে বেশি মানুষ ছিল, বেশি মানুষ কিন্তু কি এই মার্কটা কিন্তু পাইছে 41 থেকে 45 পর্যন্ত। সো যাই হোক, ওইটা হচ্ছে আমার প্রচুরক শ্রেণী, মধ্যক শ্রেণী যাই বলো সেটা তোমরা আশা করি বুঝে গেছো এতক্ষণে। তো আমরা একটু খেয়াল
খেয়াল করে দেখি ক নাম্বার থেকে সলিউশনটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমাদের ক নাম্বার কোয়েশ্চেনটার মধ্যে হচ্ছে F1 ডিভাইড বাই F1 প্লাস F2। তো আমরা নিশ্চয়ই প্রচুরক নিয়ে অলরেডি কাজ করে ফেলছি। সো প্রচুরকে আমরা কি জানি? প্রচুরকে আমরা জানি যে F1-এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের যে মাঝখানে বা মধ্যক শ্রেণী যেটা আসে ওই মধ্যক শ্রেণী থেকে তাকে তার পূর্ববর্তী যে শ্রেণীর যে মানটা আছে সেটাকে কি করতে হয়? বিয়োগ করতে হয় F1। আর F2 কি করতে হয়? 20 থেকে তার পরবর্তী যে সংখ্যাটা আছে সেটাকে কী করতে হয়? বিয়োগ করতে হয়। সো ওই অনুপাতে আমরা কি করলাম যে বলা হচ্ছে প্রদত্ত গণসংখ্যা নিবেশন সারণীতে গণসংখ্যা সর্বাধিক 20 আছে, যা হচ্ছে কত 41 থেকে 45 শ্রেণীতে বা 41 টু 45 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী হলো কত 41 টু কত 45। তো তাই F1 ইকুয়াল টু কত? তুমি প্রচুরক শ্রেণী বলতে পারো, এটাকে আবার মধ্যক শ্রেণী তুমি বলতে পারো এক হিসাবে। তুমি যদি ক্রমজিত গণসংখ্যা বের করতে পারো এটা তোমার জন্য আর একটু ইজি হয়। ঠিক আছে, সো তাই F1 হচ্ছে কত 20 মাইনাস কত 12। খেয়াল করে দেখি 20 মাইনাস 12 হবে, এই জিনিসটা আশা করি আমরা বুঝছি। তারপর হচ্ছে F2 কত 20 মাইনাস কত 7, যেটা হচ্ছে কত 13। সো আমরা জাস্ট মানটাকে বসালাম। মানটাকে বসানোর পর যখন আমরা ক্যালকুলেশনটা করলাম, আমরা যদি লক্ষ্য করি এখানে কত আছে 8 ডিভাইডেড বাই কত 8 প্লাস 13 আছে। সো 8 ডিভাইড বাই যদি 8 প্লাস যদি 13 হয়ে থাকে তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে তার ভ্যালু কত থাকে যে 8 বাই কত 21। এটাকে আমরা যদি একটু ক্যালকুলেটারে যদি নিজের একটু যদি চেষ্টা করি তাহলে সেখানে আমরা ভ্যালু কত পাবো 0.3809, 0.3809। সো আশা করি এই জিনিসটাও বুঝে গেছো যে এই ভ্যালুটা কোত্থেকে আসছে সেটা আশা করি তোমরা বুঝে গেছো। তোমরা যদি একটু ক্যালকুলেটারটা যদি তোমরা প্রেস করো তাহলে এই ভ্যালুটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যাব খ নাম্বার কোয়েশ্চেনটার মধ্যে। আমাদের খ নাম্বার কোয়েশ্চেনের মধ্যে যে জিনিসটা আছে, যে কোয়েশ্চেনের মধ্যে কি বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার ক্ষেত্রে আমরা গড়ের সূত্রটা কি আমরা কি জানি? আমরা অবশ্যই জানি। গড়ের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে a প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এই জিনিসটা কিন্তু আমরা জানি, রাইট? সো আমরা যদি খেয়াল করে দেখি যে এ প্লাস সামেশন অফ এফ আই ইউ ওয়াই ডিভাইড বাই এন ইন্টু এইচ, এখানে এই কে এ হচ্ছে মধ্যক শ্রেণীর যে মধ্যমান যে মানটা আছে সেটা হচ্ছে কি এ, এবং সামেশন অফ এফ আই ইউ আই কথাটার মধ্যে কি লুকাই আছে? এই কথাটার মধ্যেই কিন্তু লুকাই আছে যে এফ আই এবং ইউ আই এর গুণফল করে তাকে কি করো সমষ্টি করো ডিভাইড বাই এন ইন্টু কত এইচ। সো এই হচ্ছে কত 43। এটা আমরা কোত্থেকে পাইছি সেটা একটু আমরা একটু লক্ষ্য করি আস্তে আস্তে। ওকে, আমরা একটু খেয়াল করে দেখি আমরা একটু এটাকে এভাবে দিছি যাতে তোমাদের সুবিধা হয়, যদিও বা তোমার পরীক্ষার মধ্যে এভাবে দিবা না। সো আমাদের শ্রেণীব্যক্তি হচ্ছে 21 থেকে 25 এরকম করে আমরা শ্রেণীব্যক্তিটা লিখলাম, এই অনুপাতে আমরা লিখলাম। এবং আমাদের যে গণসংখ্যা আমরা গণসংখ্যাগুলোকে লিখে ফেললাম। এখন আমরা যদি খেয়াল করি ওই যে 20টা এটা হচ্ছে আমার কি সেই মধ্যক শ্রেণী। এখন তোমরা যদি বলো যে এটা কি মধ্যক শ্রেণী নাকি কি, এটা আমরা কীভাবে বুঝবো? ঠিক আছে, সো এটার জন্য আসলে আমার ক্রমজিত গণসংখ্যা দেওয়া লাগবে, যেটা আমরা আসলে গড়ের ক্ষেত্রে সচরাচর করি না। বাট আমরা সচরাচর যেটা সর্বোচ্চ গণসংখ্যা সেটাকে আমরা কি করে ধরে থাকি মধ্যক শ্রেণী বা প্রচুরক শ্রেণী হিসেবে আমরা কি করে থাকি ধরে থাকি। আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করে থাকি যেটা আমাদের মধ্যক শ্রেণী সেই জায়গাটার যে মধ্যমান তাকে আমরা কি ধরে থাকি সেটাকে আমরা এ ধরে থাকি। অর্থাৎ আমরা তাহলে এর ভ্যালু কত 43। সো আমার এর ভ্যালু কত আমরা তাহলে 43 পেয়ে গেলাম, এর ভ্যালু 43। ওকে ফাইন, ভালো কথা। আমরা তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম গা, আমার দরকার হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই। তাহলে খেয়াল করে দেখো আমরা গণসংখ্যাকে কী দ্বারা প্রকাশ করছি? আমরা গণসংখ্যাকে এফ আই দ্বারা প্রকাশ করছি। আমরা মধ্যমানকে কী দ্বারা প্রকাশ করছি? আমরা মধ্যমানকে এক্স আই দ্বারা প্রকাশ করছি। ধাপবিচ্যুতিকে কী দ্বারা প্রকাশ করছি? ইউ আই দ্বারা প্রকাশ করছি। সো আমাদের সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই বাই এন ইন্টু এইচ। ওকে ফাইন, তাহলে সামেশন অফ আমি যদি বলি যে সামেশন অফ এফ আই ইউ আই, এই যে ভ্যালুটা যেটা আমার কাছে আছে, সো আমরা তাহলে এফ আই এবং ইউ আই এর মানটা আমার লাগবে। তো আমরা সচরাচর যে কাজটা করে থাকি যেটা আমাদের মধ্যক শ্রেণী হয় সেই বরাবর ধাপবিচ্যুতিটাকে আমরা কত ধরে নিই? 0 ধরে নিই। সো এটা কি কোত্থেকে 0 আসছে সেটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে আমাকে ইউ আই এর মান বের করা শেখা লাগবে। সো আমার কারণ হচ্ছে আমার ইউ আই এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে এক্স আই মাইনাস এ বাই কত এইচ। এই অনুপাতে তুমি এই মানগুলো কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবে। এখন কোয়েশ্চেন করবে যে ভাইয়া তাহলে এক্স আই কে, এ কে, এইচ কে। ওকে ফাইন, এক্স আই হচ্ছে দেখো এখানে প্রতিটা মানই হচ্ছে এক্স আই, এখানে এক্স আই। তবে তবে এই যে মধ্যক শ্রেণী যেটা আছে সেটাকে এক্স আই আবার সেটা কিন্তু আবার এ, দুইটাই কিন্তু ঠিক আছে। সো আমি যদি একটু লক্ষ্য করি তাহলে এই শ্রেণীর ক্ষেত্রে আমার তাহলে এক্স আই কত 43, এ কত এও কিন্তু 43,
ডিভাইড বাই এইচের ভ্যালু কত 5। তো তুমি যদি 43 থেকে যদি 43 ডিভাইড বাই 5 করো তাহলে কিন্তু তুমি কত পাবা 0 পাবা। ঠিক আছে, এখানে তুমি কত ভ্যালু পাবা 0 পাবা, যেটা হচ্ছে আমার কি ধাপ বিচ্যুতির মান। একইভাবে তোমরা যখন চেষ্টা করবা, যেমন এই ঘরটার ক্ষেত্রে তোমরা xi এর ভ্যালু কত দাও 38 দাও এবং এর ভ্যালু কত দাও 43 দাও, দেখবা ভ্যালু কত আসবে -5 আসবে। যখন এই -5টা আসবে, দেখো তুমি যদি 38 থেকে যদি 43 দাও তাহলে কত আসে দেখো 39, 40, 41, 42, 43, অর্থাৎ হচ্ছে তুমি যদি 38 থেকে যদি 43 বাদ দাও ডিভাইডেড বাই তুমি যদি কত 5 করো, ঠিক আছে। তো খেয়াল করো 38 থেকে যেহেতু -43, সো এটার ভ্যালু কত আসবে -5 আসবে। -5কে 5 দ্বারা ভাগ করলে কত আসে -1 আসে, ঠিক আছে। এই ভ্যালুটা কিন্তু ওই জায়গাগুলো থেকে আসা। দেখো আমার আশা করি আমরা এগুলো পারি, সবাই যে বুঝি আমরা। সো এইখানে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির ক্ষেত্রে আমরা জানি আমাদেরকে এফআই এবং ইউআই বের করতে হবে। তাহলে আমরা কি করব, এই দুইটাকে গুণ করব, 4 × -4 -16, 8 × -3 -24, 9 × -2 তাহলে কত -18, এভাবে আমরা সবগুলা মানকে আমরা বের করে আনলাম। এখন আমার কি প্রয়োজন, এফআই নাকি সামেশন অফ এফআই? নিশ্চয়ই আমরা জানি আমাদের সামেশন অফ এফআই কি প্রয়োজন। সো সামেশন অফ এফআই এর যখন আমরা এখানে যখন এগুলোকে প্লাস মাইনাস করে নিব ক্যালকুলেটারে, সো আমরা এখানে একটা সুন্দর ভ্যালু পেয়ে যাব, সেটা হচ্ছে কত -39। ঠিক আছে, এই যে -39, তাহলে এটা হচ্ছে আমাদের সামেশন অফ এফআই ইউআই এর মান। এর মান হচ্ছে 43, এইচ এর মান হচ্ছে 5, এন এর মান কত 70। তো আমরা জাস্ট কি করছি, আমরা জাস্ট এই মানগুলোকে আমরা বসিয়ে দিলাম। এর ভ্যালু 43, সামেশন অফ এফআই এর ভ্যালু -39, এন এর ভ্যালু 70 এবং হচ্ছে এইচ এর ভ্যালু কত 5। সো আমরা একটা জিনিস আমরা অলরেডি বলে দিয়েছি, আমরা প্রথমত এখানকার ক্যালকুলেশনটা আমরা করব। আমরা তাহলে ক্যালকুলেশনে কি করব, আমরা হচ্ছে এই পার্টটাকে আমরা নিয়ে আগে কাজ করব। আমরা এখানে যে কাজটা করব, আমরা হচ্ছে 39 এবং 5কে আগে গুণ করব। গুণ করার পরে আমাদের যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা কি করব 70 দ্বারা ভাগ করব। 70 দ্বারা ভাগ করার সাথে সাথে আমার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে কত 2.785। তোমরা এটা ক্যালকুলেটারে নিজের একটু করে দেখো, ঠিক আছে। এটা কেন, কারণ হচ্ছে তুমি যখন নিজে কিছু করবা তাহলে সেক্ষেত্রে তোমারও একটা প্র্যাকটিস হয়ে যাবে। সো 43 থেকে আমি যদি 2.785কে যদি আমি যদি কী করে দিই মাইনাস করে দিই, তাহলে আমার ভ্যালু কত আসে, আমার ভ্যালু আসে 40.214। এখানে কিন্তু প্রায় দেওয়ার চেষ্টা করবে। সো নির্ণয় গড় হচ্ছে কত 40.214 প্রায়, এটা হচ্ছে আমাদের কি আনসার। সো এটাও আমরা আশা করি বুঝে গেছি। সো এখন আমরা যে কাজটা করব, 8 এবং 9 নাম্বার কোয়েশ্চেন যেটা আমাদের কাছে আছে সেটার গ নাম্বার এবং এইখানকার 8-এর গ নাম্বার এবং হচ্ছে কত আমরা 9-এর গ নাম্বার কোয়েশ্চেনটা আমরা কি করব সলভ করতে থাকবো। আমরা 8-এর গ অর্থাৎ হচ্ছে 8-এর গ এর মধ্যে যে খেয়াল করে দেখি সংক্ষিপ্ত বর্ণনা সহ গণসংখ্যা বহুভুজ অঙ্কন এবং তার পাশাপাশি সংক্ষিপ্ত বর্ণনা সহ যে অজীব রেখা অঙ্কন, সেটা হচ্ছে কি 9-এর গ। এই দুইটা কোয়েশ্চেনই কিন্তু আমাদের স্টিল এখন বাকি আছে। সো এই কোয়েশ্চেনগুলো করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা লিখাও লিখতে হয়, ওই ফরম্যাটটা আমি আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, বাট আমরা একটু পরে দেখব। বাট ইয়েস, আমরা প্রথমত দেখব কীভাবে একটা বহুভুজ অঙ্কন করতে হয়, কীভাবে একটা অজীব রেখা অঙ্কন করতে হয়। তো একটা যদি বহুভুজ আমরা যদি অঙ্কন করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানকার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে লিখেছি এবং তার পাশাপাশি আমি একটা পার্ট লিখেছি, সেটা হচ্ছে কি মধ্যমান। কারণ হচ্ছে যখন আমরা বহুভুজটা যখন অঙ্কন করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিসের মান প্রয়োজন হয়, আমাদের এক্স অক্ষ বরাবর মধ্যমান প্রয়োজন হয় এবং আমার যে ওয়াই অক্ষ সে বরাবর আমার কার মান প্রয়োজন হয়, গণসংখ্যার মানটা আমাদের প্রয়োজন হয়। সো আমরা একটু লক্ষ্য করে দেখি, আশা করি আপনারা সবাই বুঝতেছেন লেখাগুলো। সো আমরা একটু শুরু করি কিভাবে আমরা করতে পারি। দেখো একটা পয়েন্ট বোঝার চেষ্টা করি আমরা, আমাদের এক্স অক্ষ বরাবর যদি মধ্যমান নিই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু শুরু করি কোত্থেকে, আমরা কিন্তু শুরু করি 0 থেকে। বাট আমাদের এখানে শুরু হয়েছে কত থেকে, আমাদের শুরু হয়েছে কিন্তু 32 থেকে। সো তোমাদের মধ্যমানের ক্ষেত্রে যে কাজটা করবা, প্রথমত 32 এবং এই যে 37, এই দুইজনের মধ্যে ডিস্টেন্স কত সেটা দেখে নিবা। প্রথম কাজটা হচ্ছে এটা। সো আমি যদি একটু খেয়াল করি 32 থেকে 37 ডিস্টেন্স কিন্তু হচ্ছে কত আমাদের 5 ডিস্টেন্স। ওকে, যেমন আমাদের হচ্ছে 5 ডিস্টেন্স। 32 হলে তাহলে কত হয় 32, 33 এরকম করে তুমি যদি হিসাব করো তাহলে আমাদের ডিস্টেন্স কত হয় 5 ডিস্টেন্স হয়। সো তোমাদের যে কাজটা হচ্ছে সেক্ষেত্রে যে এই যে প্রথমে যে থাকবে তার থেকে 5 কমাই নিবা, বা এখানকার যে ডিস্টেন্সটা থাকে এই দুজনের মধ্যে সেই ডিস্টেন্সটা এখান থেকে কমাই নিবা এবং এই জায়গা থেকে 62 লাস্টে যে থাকে তার থেকে কী করে নিবা বাড়াই নিবা, অর্থাৎ এদিকে +5 করে নিবা এবং 32 থেকে কী করবা -5 করে নিবা। তো 32 থেকে আমি যদি 62 যে পার্টটা আছে এখানে যদি এগুলো যদি একটু খেয়াল করি, তো 32 থেকে আমি যদি 5 যদি মাইনাস করি তাহলে আমার কত থাকে, আমার কিন্তু থাকে কত 27। সো আমার যদিও আমার এখানে কিছু ঘর সংখ্যা কম, বাট আমরা চেষ্টা করবো এই জিনিসটার মধ্যে আমরা করে ফেলার। তো খেয়াল করে দেখি
আমার এখানে আছে কত 32। তো 32 এর ক্ষেত্রে আমরা প্রথমত কি বলছি, আমরা কিন্তু নিব বলছি কত 27। সো আমরা এখানে ফার্স্টে কত নিব, আমরা ফার্স্ট নিব হচ্ছে কত 27 নিলাম। ওকে, ফার্স্টে নিলাম 27, এরপরে আমরা নিব হচ্ছে কত 32 নিব, এরপরে আমরা কত নিব, এরপরে হচ্ছে আমরা নিব 37, তারপর হচ্ছে আমরা কত নিব 42, এরপর আমরা নিব 47, ঠিক আছে 47, এরপর আমরা নিব কত 52, এরপর হচ্ছে আমাদের কত 57, এবং এখানে কত লাস্টে কত, এখানে আরও কিছু সংখ্যা আমাদের বাকি আছে স্টিল আমরা জানি। সো আমরা যে কাজটা করি, যেহেতু আমাদের গ্রাফটা ছোট, সেই অনুপাতে আমরা যে কাজটা করতে পারি, আমরা প্রয়োজনে এই যে দুইটো রাশি আছে যে 57 বা আমরা হচ্ছে এই যে 52 এবং এই যে 57, এই রাশিগুলোকে আমরা আপাতত স্কিপ করে আমরা এগুলো করার চেষ্টা করতেছি। সো আমরা এখানে 57 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যদিও বা এটা কিন্তু তোমরা পরীক্ষা হলে করবা না, এটা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা। কারণ হচ্ছে তোমার যদি গ্রাফ যদি ছোট হয় বা তোমার কাছে যদি মনে হয় যে না তোমার আরেকটা গ্রাফ প্রয়োজন হবে, সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট কিছু ওয়ে আছে, যদিও বা সেগুলো নিয়ে যেহেতু এখন আমরা ডিসকাস করতে পারতেছি না। সো এই জায়গায় আমাদের একটা কি আছে, এই জায়গায় আমরা এখানে একটা কি করলাম, এই জায়গায় আমরা একটা ডিস্টেন্স রাখলাম, যেটা হচ্ছে এই মানগুলো আমরা আপাতত নিচ্ছি না, এই দুইটা মান আমরা নিচ্ছি না। বাট তোমরা কীভাবে করবা সেটা একটু আমি বলে দিই। এখানে দেখো 57 নিলাম, 57টা আমরা এখানে 57টা নিলাম, এখানে আমরা নিব কত 62 নিলাম, আমরা জাস্ট এখানে এই 52কে আমরা বাদ দিয়েছি, এবং হচ্ছে এখানে কত, এখানে হচ্ছে 57 নিলাম, 62 নিলাম, এখানে হবে কত, তাহলে লাস্টে একেবারে লাস্টে আমরা কত নিলাম 67 নিলাম, কত নিলাম 67। তো একটু খেয়াল করে দেখি এটা কি আমরা তাহলে কীভাবে করতে পারি। প্রথমত দেখো একটা জিনিস বুঝো, এগুলো হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যার ক্ষেত্রে তুমি দেখবা যে তোমার সর্বোচ্চ গণসংখ্যা কত। দেখো এখানে কিন্তু সর্বোচ্চ গণসংখ্যা কিন্তু 18, সো কোনো সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে আমরা 5 নিতে পারবো, 10 নিতে পারবো, 15 নিতে পারবো, 20 নিতে পারবো, ঠিক আছে। এর থেকে বেশি আমার আর প্রয়োজন হচ্ছে না। সো আমরা একটু শুরু করলে তাহলে আমরা একটু যদি খেয়াল করি, দেখো তো মধ্যমানের এখানে 27 বলতে কেউ কি আছে, নাই। এখানে কিন্তু 27-এ কেউ কিন্তু নাই। যেহেতু নাই, এই জায়গায় আমরা কত নিব, এই যে তার মানে এটা কত 0। এখন তুমি কোয়েশ্চেন করবা যে ভাইয়া তাহলে আপনি এই জায়গাটা ফাঁকা কেন রাখলেন। দেখো এখানে কিন্তু 0 থেকে শুরু হয়, এখানে থাকে 27, এই জায়গার মধ্যে কে থাকে, এই জায়গার মধ্যে কিছু মান থাকে, এগুলো কি একটু তোমরা সুন্দর করে দিবা। আমি জাস্ট একটু বোঝানোর জন্য তোমাদেরকে এটা দিচ্ছি যে এই জায়গার মধ্যে কিন্তু 0 থেকে 27-এ যতগুলো সংখ্যা আছে সবাই কিন্তু ওরা এক্সিস্ট কিন্তু এখানেই করে, ঠিক আছে। সো আশা করি তোমরা এই পয়েন্টটা বুঝতে পারছো। সো 27 বলে এখানে কেউ কিন্তু নাই, তাহলে 27 যেহেতু এক্স অক্ষে নাই, তাহলে ওয়াই অক্ষের ভ্যালু কত 0, এই জন্য আমরা কত দিলাম, ওয়াই অক্ষে 0 দিলাম। এখন দেখি 32তে আমাদের গণসংখ্যা কত, 32তে আমাদের গণসংখ্যা হচ্ছে কত 5 গণসংখ্যা। সো এই জন্য 32তে আমাদের গণসংখ্যা আমরা কত নিলাম 5 নিলাম, এই যে 5 বরাবর নিলাম। এবার 42 এই যে দেখো সরি আমাদের 32তে আমাদের 5, ইয়েস 37 হচ্ছে আমার কত 8, 5 তারপর কত 6 7 কত 8, এটা আমরা নিলাম। দেন হচ্ছে আমাদের 42তে হচ্ছে কত 15, এই যে 15 আমরা নিয়ে নিলাম। 47-এ কত 18, 15, তাহলে এতটুকু পর্যন্ত, তাহলে কত এখানে কত আসে, যেমন হচ্ছে 16 17 18। দেন আমরা কিন্তু কি নিই নেই 52 নিই নেই, কেন, ওই যে আমাদের এখানে যেহেতু জায়গা খালি নাই এই জন্য। বাট পরীক্ষা হলে তোমরা এটা মাস্ট নিবা, ঠিক আছে। সো 57-এ কত আছে গণসংখ্যা, কত 6 আছে। সো 57-এ এখানে কত 5 আছে, এখানে কত 5 আর ওখানে কত 6। এই যে আমরা এখান থেকে এগুলো হিসাব করে করবো, যে 5 10 15 18 এগুলো 57। এবং 62-তে খেয়াল করে দেখি, 62-তে কত আমাদের গণসংখ্যা কত 3, 62-তে আমাদের গণসংখ্যা কত 3। সো 1 2 3। এখন এই যে এখানে কিন্তু 67 আছে, যেটা আমি এক্সট্রা নিয়েছি। তো 67 বলতে কি এখানে কেউ কি আছে, এখানে কিন্তু কেউ নেই। এই জিনিসটার জন্য তার মানে 67 আমার ভ্যালু কত 0, যেমনটা আমরা 27-এর ক্ষেত্রে করছি। এখন আমাকে অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে ভাই আপনি এটা কেন করলেন, কি উদ্দেশ্য, এটা কি আমরা কি মুখস্থ আকারে শিখবো নাকি এটার কোনো একটা উদ্দেশ্য আছে আসলে। সো খেয়াল করে দেখি, আমরা আগে আমাদের যেগুলো আসলে আমাদের মান আছে সেগুলো হচ্ছে আমরা কী করতে পারি, ওই যে আমরা আমাদের যে স্কেল আছে আমরা স্কেল দিয়ে করে নিতে পারি। বাট আমরা আপাতত এটা হ্যান্ড দিয়ে আমরা করে নেওয়ার চেষ্টা করতেছি, আমরা জাস্ট বোঝার চেষ্টা করবো আমরা ব্যাপারগুলোকে। সামনে মানগুলোকে নিলাম, দেখো এখানেই কিন্তু মূলত আমার ইনফরমেশানগুলো আছে। বাট খেয়াল করো এই যে 27 বলতে কেউ নাই। সো যেহেতু নাই, আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো এই যে এখানে 32, এখানে কিন্তু মধ্যমান 32 বা শুরু হয়েছে কত থেকে 30 থেকে 34 থেকে শুরু হয়েছে। তার মানে এই জায়গায় কিছু ইনফরমেশান অবশ্যই এখানে আছে যেগুলো আমরা দেখি না। সো এবং 27 হচ্ছে একটা বাউন্ডারির মতো, খুব সুন্দর একটা, দেখো এই যে একটা ফিনিশিংয়ের মতো, এখানে কিন্তু আমরা ডট ডট দেবো, নট এরকম করে টানবো, তার মানে এখানে কিন্তু ইনফরমেশান নাই, এটা বুঝায়। এবং লাস্টের দিকে একটু যদি খেয়াল করি, এই জায়গায় আমরা কী কাজটা করবো, একইভাবে আমরা এভাবে টেনে দিব। তাহলে এটাই হইতেছে আমাদের মূল কাজ, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের একটা বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় সেটার মূল সিস্টেম। এখন তোমাদেরকে
আমাদেরকে আমি যদি কথা বলি যে আমরা একটু নিজেরা ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি। আমি এখানে একটা লেখা লিখেছি, আমাদের এই যে লেখাটা আছে এই লেখাটাকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট কেন নিবে সেটার পিছনে অবশ্যই কী আছে, কারণ আছে। সো আমরা একটু খেয়াল করে দেখি। প্রথমত আমি এখানে কিছু লেখা লিখলাম যে এখন ছক কাগজে এক সক্ষ বরাবর প্রতি ঘরকে। আচ্ছা একটু খেয়াল করে দেখি তো, এই বহুভুজের ক্ষেত্রে আমরা এক সক্ষ বরাবর কাকে নিছি? আমরা এক সক্ষ বরাবর কিন্তু কাকে নিছি? মধ্যমানকে নিছি। সো এই অনুপাতে আমাদের তাহলে প্রতি ঘরকে তাহলে কী হিসেবে? মধ্যমান হিসেবে নিছি। কী হিসেবে নিছি? মধ্যমান হিসেবে। এই জন্য বলছি যে এখন ছক কাগজে এক সক্ষ বরাবর প্রতি ঘরকে মধ্যমান। এখানে কয় একক করে আমরা ধরছি খেয়াল করো তো। এই যে 37 থেকে 32 আমার এখানে প্রতিটা ঘরে পার্থক্য কত? 5। এখানে আমার ঘর কয়টা আছে? প্রতি বর্গঘর কয়টা আছে আমার কাছে? দেখো আমার কিন্তু এখানে প্রতিটা বর্গঘর সমান হচ্ছে কয়টা এখানে আছে? 5টা বর্গঘর আছে। তো 37 থেকে 32 আমার মানে একক কয়টা? 5টা একক। ঘর আছে কয়টা? 5টা ঘর আছে। তার মানে প্রতি বর্গঘর সমান সমান আমি কত একক করে কাউন্ট করছি? 1 একক করে কাউন্ট করছি। এই জন্য মধ্যমানে এখানে কত? 1 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি, দেখো এখানে এই যে ওয়াই অক্ষ বরাবর যে কাজটা আমরা করছি, ওয়াই অক্ষ বরাবর বলতো আমরা কত একক করে আমরা করছি? প্রতি কত ঘরকে আমরা প্রতিটি কত ঘরকে আমরা কাউন্ট করছি? দেখো তো ওয়াই অক্ষ বরাবর আমরা এখানে আছে 0 থেকে 5 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে একটা যদি বর্গঘর হয়, তাহলে প্রতিটি বর্গঘর সমান সমান আমি কত একক করে নিছি? 1 একক করে। কেন? 5টা বর্গঘর আছে, একক নিছি 5টা। তার মানে প্রতি এক ঘরকে কত একক করে? ঠিক আছে, প্রতি এক ঘরকে কত করে? আমরা 1 বর্গঘর, ঠিক আছে, বা এক একক ধরে আমরা কি করছি বলো তো? আমরা 1 একক ধরে আমরা কি অঙ্কন করছি? আমরা বহুভুজটা অঙ্কন করছি। কি অঙ্কন করছি? বহুভুজটা আমরা অঙ্কন করছি। বহুভুজ অঙ্কন করা হলো মূল বিন্দু হতে। দেখুন বলো তো, মূল বিন্দু হতে, এটা হচ্ছে মূল বিন্দু থেকে কত পর্যন্ত বলা হচ্ছে? দেখো মূল বিন্দু হতে কত পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। দেখো তো বলো তো, মূল বিন্দু থেকে কত পর্যন্ত ঘরগুলোকে ভাঙ্গা চিহ্ন ধরা হয়েছে? মূল বিন্দু থেকে 27। এই জন্য কি মূল বিন্দু হতে 27 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন আমরা যদি এটাকে একেবারে ইজিলি আমরা যদি এটা করে ফেলি, তাহলে আমরা কি বলি? দেখো তো আমরা একটু লক্ষ্য করি। বলা হচ্ছে এখন ছক কাগজে এক সক্ষ বরাবর প্রতি ঘরকে মধ্যমান, এখানে এবং দিতে পারো, এবং এখানে এখানে না, এখানে তোমরা এবং এখানে লিখতে পারো, এবং 1 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে বহুভুজ অঙ্কন করা হলো মূল বিন্দু হতে 27 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। সো তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এই যেটা করলাম আমাদের একটা বহুভুজের ক্ষেত্রে আমরা এই জাস্ট এই ফরম্যাটে লেখাগুলো সরাসরি লিখে ফেলবো। এই যে আমরা যেভাবে লিখেছি এই জিনিসগুলো লিখে ফেলবো। এই যে ফাঁকা অংশগুলো কীভাবে কী জন্য রেখেছি? এই যেটা আমরা রেখেছি অজীব রেখার ক্ষেত্রে আমরা একই জিনিসকে কীভাবে আমরা অ্যাপ্লাই করব সেই জিনিসটা বোঝানোর জন্য। সো আশা করি আমরা এতক্ষণে বহুভুজের পার্টটা আমরা বুঝে গেছি। সো এখন আমরা যেটা করবো, এখন আমরা অজীব রেখার যে পার্টটা আছে সেটা এখন আমরা দেখব। যে আমাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়েছে, আমাদেরকে ওই যে একটা অজীব রেখা অঙ্কন করতে হবে। সো একটা অজীব রেখার জন্য কি প্রয়োজন? একটা অজীব রেখার জন্য আমরা যদি আমাদের গ্রাফটা নিই, আমাদের গ্রাফের যে এক সক্ষ আছে, আমাদের গ্রাফের এক সক্ষ বরাবর অজীব রেখার প্রয়োজন হচ্ছে কি? শ্রেণীব্যক্তির যে উচ্চসীমা যে পার্টটা আছে, দেখো এখানে এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে আমাদের কি? উচ্চসীমা। এই যে মানগুলো আছে একটা অজীব রেখার ক্ষেত্রে আমরা কি নিব? আমরা নিব এক অক্ষ বরাবর, এটা হচ্ছে এক অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আমরা কি নিব? আমরা নিব উচ্চসীমা, শ্রেণী উচ্চসীমা নিব আমরা। এবং এই জায়গায় আমরা নিব কাকে? ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, সো আমরা এই জিনিসটা নিব। এখন আমরা জানি এটা হচ্ছে ও মূলবিন্দু বলো বা যেটাই বলো না কেন, সো এটা আমরা জানি আশা করি। তো একটা জিনিস একটু খেয়াল করে দেখি আমরা কী নিচ্ছি। তাহলে আমাদের এটা হচ্ছে শ্রেণী নিম্নসীমা, এটা হচ্ছে শ্রেণী উচ্চসীমা। আমরা এখানে যে কাজটা করব, যে এখানে আমাদের আছে 25 আছে, 30 আছে, 35 আছে, 40 আছে, 45, 50, 55, 60, এই যে ভ্যালুগুলো আমাদের আছে। এবং আমরা পাশাপাশি গণসংখ্যার সাথে সাথে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা নিয়েছি। একটু যদি লক্ষ্য করে দেখি, আমার এই যে 30 এবং 25 এই দুইজনের মধ্যে পার্থক্য কত? পার্থক্য কিন্তু আমাদের 5। দেখো এখানে অনেক সময় 10ও হইতে পারে, অনেক সময় কত হইতে পারে? 5ও হইতে পারে। সো আমরা যদি একটু এটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি, আমাদের
আমাদের যে বহুভুজটা আমরা করেছিলাম আমাদের সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই দিকে কিন্তু কমিয়ে ধরেছিলাম, এখানে কিন্তু পার্থক্যটাকে বাড়িয়ে ধরছিলাম, বাট এখানে অজীব রেখার ক্ষেত্রে কমায় ধরতে হবে, বাট বাড়ায় ধরতে হবে না। এখন কোয়েশ্চেন করবা কেন? সো আমরা একটু দেখি, এটা আমরা আমাদের করতে করতে কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমাদেরকে এখান থেকে যদি 25 থেকে যদি কমাই ধরি, তাহলে আমাদের যে ডিস্টেন্সটা আছে, তাহলে আমাদেরকে এখানে আমরা কত নিব? 20 নিব। এখানে আমরা কত নিব? ফার্স্টে আমরা এক্স অক্ষ বরাবর কাকে নিব? 20-কে নিব। এখন তাহলে এই যে 0 থেকে 20 পর্যন্ত, তাহলে এটা হচ্ছে আমাদের কি? ভাঙা অংশ। ওই যে আমাদের যে ব্যাখ্যা আছে, ব্যাখ্যার মধ্যে আমরা এই জিনিসটা আমরা লিখবো যে 0 থেকে 20 পর্যন্ত ভাঙা অংশ আছে। এরপরে আমরা নিব কত? এরপরে হচ্ছে আমরা নিব 25, এরপরে হচ্ছে আমরা নিব 30, ঠিক আছে? এইভাবে আমরা নিতে থাকবো 30, তারপরে হচ্ছে কত? 35, তারপর হচ্ছে 40, দেন হচ্ছে 45, দেন হচ্ছে 50, ঠিক আছে? আমরা মনে করো এখানে 55টাকে আমরা স্কিপ করলাম, আমরা এখানে মনে করো 60টা পর্যন্ত আমরা নিলাম, ঠিক আছে? 55টাকে মনে করো আমরা স্কিপ করলাম, যদিও এরকমটা আমি আবারও বলছি স্কিপ করা পসিবল না বা করা যায় না, যে এটা আমাদের যদি বা গ্রাফের একটা ইস্যু, যদি বা এইটার মধ্যেও কিন্তু এই জিনিসগুলো করে ফেলা যায়, বাট এখানে আমাদেরকে বর্গঘরের একটা ঝামেলা হয়ে যাবে, এবং এখানে একটা বেসিক আছে, সো এই বেসিকটা আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট, যদিও বা জানা তোমাদের, বাট এখানে আসলে এত ডিটেলস আমরা ডিসকাস করতে পারতেছি না, যেহেতু আমরা একটা সমাধানের দিকে যাচ্ছি। সো একটু খেয়াল করে যদি দেখি, আমাদের আছে 21 থেকে 25, ঠিক আছে? এই যে শ্রেণীবৃত্তিটা আছে, দেখো আমাদের কিন্তু 20 নামে কেউ কিন্তু ছিল না। আমরা এদিকে কাকে নিচ্ছি? ক্রমজিত গণসংখ্যা। দেখো ক্রমজিত গণসংখ্যা যদি একটু লক্ষ্য করো, এখানে কিন্তু 70 পর্যন্ত, এটা কিন্তু বলতে গেলে কিন্তু অনেক বেশি, এটা কিন্তু অনেক বেশি। সো তোমরা যে কাজটা করতে পারো, তোমরা হচ্ছে তুমি যদি 10 ঘর যদি হিসাব করো, এখানে যদি 5, 10, 15, 20, 25, 30, 35, 40 এরকম করে করে কিন্তু এটা অনেক দূর চলে যায়। সেই কাজটা আমাদের করা পসিবল হয় না। সো এখন আমরা এই জন্য কী করি? দেখো এই যে প্রতিটা বর্গঘর আছে, প্রতিটা বর্গঘরকে আমরা 2 একক করে যদি হিসাব করি, এক বর্গঘরকে যদি 2 একক হিসাব করি, তাহলে 5 বর্গঘর সমান সমান কত হয়? 5 দুগুণ 10 একক হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে 10 নিলাম, 20 নিলাম, 30, 40, 50, 60 এবং কত? 70। সো আমাদের এই ক্ষেত্রে আমরা তাহলে এই যে আমাদের যে ওয়াই অক্ষ বরাবর, আমরা তাহলে প্রতিটি বর্গঘরকে আমরা কত একক করে ধরেছি? 2 একক করে ধরেছি। বাট এখানে যদি এক্স অক্ষ বরাবর খেয়াল করি, এখানে কিন্তু আমাদের 20 থেকে যেমন 25, 25 থেকে 30, তো 20 থেকে 25 বা 25 থেকে 30 পার্থক্য কত? 5 একক। আমাদের বর্গঘর কয়টা? 5টা। তাহলে প্রতি বর্গঘর সমান সমান কত একক করে পড়ছে? 5 একক করে পড়ছে। তাহলে এক বর্গঘর সমান সমান যদি 1 একক হয়, 5 বর্গঘর সমান সমান 5 একক, সিম্পল। তাহলে আমরা এক অক্ষ বরাবর আমরা প্রতি বর্গঘরকে আমরা 1 একক করে ধরছি, আর ক্রমজিত গণসংখ্যার ক্ষেত্রে আমরা ওয়াই অক্ষ বরাবর সমান ওয়াই অক্ষ বরাবরে আমরা প্রতি এক বর্গঘর সমান সমান আমরা 2 একক করে ধরেছি। সো একটু যদি লক্ষ্য করি আমরা, সো আমাদের এই যে আমরা এখানে কিন্তু 20 নিয়েছিলাম, 20, এই যে 20 নামে কি এখানে কেউ কি ছিল? ছিল না। তা এই জন্য আমরা 20তে আমরা কত ধরে নিব? 0 নিয়ে নিব। কেন 0 নিয়ে নিব সেটাতে আমরা আসতেছি একটু পরেই। সো এখানে কত আছে? 25 আছে, যেমন 21 থেকে 25 আমরা 25 নিয়েছিলাম। সো এই জায়গায় ক্রমজিত গণসংখ্যা কত? 4। তো 4 যদি হয়, তাহলে আমরা 4টা কীভাবে নিব? একটা জিনিস একটু যদি খেয়াল করি, আমাদের প্রতি বর্গঘর সমান সমান আমরা এখানে কয় একক করে নিয়েছিলাম? 2 একক। তাহলে এই এক বর্গঘর সমান সমান 2 একক, 2 বর্গঘর সমান সমান কত একক? 4 একক। তাহলে আমাদের বিন্দুটা কোথায় আসবে? ঠিক এই জায়গায় আসবে, ঠিক আছে? তাহলে আমাদের 25-এর ব্যাপারটা গেল। এরপর আসি 12। তাহলে এক বর্গঘর সমান সমান যদি 2 একক হয়, তাহলে আমাদের যদি 12 একক হয়, তাহলে কত? 6 বর্গঘর সমান সমান কত একক? 12 একক। কারণ কি 6 দুগুণ 12, তাহলে সেই অনুপাতে আমাদের কয়টা নেবে? 5, কত? 6, ঠিক আছে? তাহলে এক বর্গঘর সমান সমান 2 একক, 6 বর্গঘর সমান সমান কত? 12 একক। একইভাবে আমরা যদি 21-এর ক্ষেত্রে যদি চিন্তা করি, দেখো আমরা যদি 21টা যদি চিন্তা করি, আমরা 21টা যদি বেজোড়, তাহলে আমরা একটু এটাকে জোর করার চিন্তা করি, বা হ্যাঁ জোর করার চিন্তা করি, আমরা এটা যদি একটু কমাই ধরি, ঠিক আছে? সো আমরা যদি 20 চিন্তা করি এটাকে, তাহলে আমাদের এক বর্গঘর সমান সমান আমাদের যদি 20 বর্গঘর লাগে, তার না 20 একক লাগে, তাহলে আমাদেরকে এখানে 10 বর্গঘর নিতে হবে, এবং পাশাপাশি একটু বাড়তি নিতে হবে, অর্থাৎ 11 বর্গঘরের মাঝ বরাবর আমাদেরকে নিতে হবে। কীভাবে? খেয়াল করি, এই যে 5, এখানে তো কত আছে? 10 আছে, ঠিক আছে? এখানে কত আছে? 20 আছে। এই যে দুইজনের মাঝখান বরাবর হবে আমাদের কত? 21 হবে। একইভাবে 33, তাহলে আমরা প্রথমত হচ্ছে একইভাবে আমরা যাব, এখানে কত? 30, ঠিক আছে? 33, তাহলে 33 পেতে হলে তাহলে আমাদের আর প্রতি বর্গঘর সমান সমান এখানে কত? 2, তারপর 33, তাহলে এটার মাঝ বরাবর আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের কত? 53 যদি হয়, তাহলে 45 থেকে আমরা যদি একটু হিসাব করি, তাহলে এখানে আমার হচ্ছে কত? 50, এখানে হচ্ছে আমার 50, তাহলে 53 যদি হয়, তাহলে কত? এখানে আসে 52, এখানে অর্ধেকও আসে কত? 53 আসে। তারপর হচ্ছে কত? 60,
ঠিক আছে, আমরা কিন্তু এখানে কাকে বাদ দিয়েছিলাম, আমরা হচ্ছে ওই আমরা 51 থেকে 55, এই 55টাকে আমরা শুধুমাত্র নিয়ে নেই, সো আমরা এটাকে স্কিপ করব। তাহলে এবার আসো কত আমাদের 60, তো 60 যদি হয় তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখি 50-এর ক্ষেত্রে আমাদের কত 60, তাহলে এটা কোথায়, ঠিক এই জায়গায়। তাহলে আমরা কিন্তু বিন্দুগুলো কি একে একে কিন্তু আমরা বিন্দুগুলো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা কিন্তু একে একে বিন্দুগুলো পেয়ে যাচ্ছি। এখন লক্ষ্য করে দেখো এই যে 60-এর ক্ষেত্রে আমাদের কি হয়েছে, তাহলে 60-এর ক্ষেত্রে কত আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা, সেটা হচ্ছে কত 70। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এই ক্ষেত্রে আমি কেন কমায় ধরলাম না, বাড়ায় ধরলাম না, এই জন্য বাড়ায় ধরলাম না, এটা কিন্তু নিচের দিকে নামে না, এটা কিন্তু বরাবর কোন দিকে গেছে খেয়াল করে যদি একটু করে দেখি, তাহলে দেখো এটা কিন্তু বরাবর উপরের দিকে গিয়েছে, উপরের দিকে। ঠিক আছে, এই জায়গায় আমরা যখন বহুভুজটা করেছিলাম এটা কিন্তু নিচের দিকে কিন্তু একটা ব্যালেন্স করতে হয়, এই জন্য আমি এটাকে করছি, আর এটা কোন দিকে গেছে, উপরের দিকে। এখন কোয়েশ্চেন করবো ওই যে 20-এর যে ব্যাপারটা, সেটা আমরা কি করব, ডট 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 দিব, কারণ হচ্ছে এই 20টা আমাদের এক্সিস্টই করে না, এই জন্য আমরা এই কাজটা এখানে করলাম। এখন তোমরা এখানে যে কাজটা করবা, এই যে আমি দুইটা গ্রাফ নিলাম, এই দুইটা গ্রাফের ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, এখানে তোমরা কলম অথবা যে পেন্সিল দিয়ে চেষ্টা করো, পেন্সিল দিয়ে করতে। যেমন তোমরা এক অক্ষ বরাবর, যেমন এটার ক্ষেত্রে এক অক্ষ বরাবর প্রতি বর্গক্ষেত্র সমান সমান কত একক নিছিলা, 1 একক নিছিলা, তাহলে কি লিখতে পারো, এক্স অক্ষ বরাবর বরাবর 1 বর্গঘর সমান সমান 1 একক। ওয়াই অক্ষ বরাবর কত বর্গঘর নিছিলা, 2 বর্গঘর সমান সমান 1 একক নিছিলা। যদি বা এটা চেষ্টা করবা এই জিনিসটা থেকে যাতে বাইরে থাকে, ঠিক আছে, আমাদের চিত্রের উপর যাতে এটা ইফেক্ট না পড়ে, এটা তোমরা পেন্সিল দিয়ে করবে, এই জন্য এটা বেটার হবে। এবং এটার ক্ষেত্রে তোমরা কি করছিলা, দেখো এখানে ডিস্টেন্স ছিল কত, 5 ছিল, তাহলে এক অক্ষ বরাবর সেমভাবে এক অক্ষ বরাবর তোমরা কি করছো, তোমরা হচ্ছে 1 বর্গঘর সমান সমান 1 একক নিছো, এটা লিখে দিবা এখানে, 1 বর্গ সমান সমান কত, 1 একক। এবং ওয়াই অক্ষ বরাবর সেমভাবে ওয়াই অক্ষ বরাবর তোমরা কি করছো, 1 বর্গঘর সমান সমান কত নিছো, 1 একক নিছো। তাহলে একটু খেয়াল করে দেখি আমরা, তাহলে তো এটা করে ফেললাম। এখন এই জিনিসটার একটা অজীব রেখার যে ব্যাখ্যা, আমরা ব্যাখ্যাটা একটু খেয়াল করি, আমরা ব্যাখ্যাটা কীভাবে দিব। ঠিক আছে, আমরা ব্যাখ্যাটা একটু যদি লক্ষ্য করি, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম এটা হচ্ছে একটা কমন ফরম্যাট, সো এই কমন ফরম্যাট অনুপাতে আমরা লক্ষ্য করব। বলা হচ্ছে এখন ছক কাগজে 1 অক্ষ বরাবর প্রতি ঘরকে, তোমরা 1 অক্ষ বরাবর প্রতি ঘরকে, তাহলে আমরা এখানে কাকে নিয়েছিলাম, আমরা উচ্চসীমাকে নিয়েছিলাম, সো এই জন্য আমরা কী নিব, উচ্চসীমা লিখব। দেখো এখানে কিন্তু আমরা মধ্যমানটা লিখবো না, কারণ মধ্যমানটা আমাদের ছিল বহুভুজের ক্ষেত্রে, আমরা কাকে নিব, উচ্চসীমা লিখব। তারপরে আমরা দেখো তো কত একক করে নিয়েছিলাম, আমরা কিন্তু 1 একক ধরে নিয়েছিলাম, 1 বর্গঘর সমান সমান 1 একক। তোমরা চাইলে এটাকে আরও সুন্দরভাবে তোমরা নিতে পারো। এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি বর্গঘরকে, প্রতি ঘরকে, প্রতি কত ঘরকে, দেখো তো প্রতি কি বর্গঘর কয়টা নিয়েছিলা, এখানে তোমরা প্রতি বর্গঘর লিখো, এটা একটু সুন্দর হয়, প্রতি বর্গঘরকে। এখানে তোমরা ওয়াই অক্ষ বরাবর 2 বর্গঘরকে তোমরা কত একক করে নিয়েছিলাম, আমরা ওই দেখো 2 বর্গঘরকে আমরা 1 একক করে নিয়েছিলাম। সো এই জন্য আমরা কী লিখব, যে 2 বর্গঘরকে কত একক করে, 1 একক। এগুলো কিন্তু থাকবে না, ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে আমাদের বহুভুজের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করেছিলাম। 2 বর্গঘরকে আমরা 1 একক করে ধরে কি অঙ্কন করেছি, আমরা অজীব রেখা আমরা অঙ্কন করেছি। আমরা কি অঙ্কন করেছি, অজীব রেখা অঙ্কন করেছি, বহুভুজ কিন্তু নেই, করা হলো। মূল বিন্দু হতে, এখন দেখো ওই যে আমি বলেছিলাম মূল বিন্দু থেকে কত পর্যন্ত, এই যে 20, মূল বিন্দু হতে কত পর্যন্ত, 20 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। দেখো ফরম্যাট একটা, জাস্ট মানগুলোকে জাস্ট আমরা চেঞ্জ করে দিয়েছি। তাহলে একইভাবে তাহলে আমরা কি করতে পারবো, এই যে আয়তলেখের ক্ষেত্রে আমরা একই কাজটা আমরা করে ম্যাথটা, আমাদের যে গ্রাফ পেপারের যে সলিউশনটা আছে আমরা সেগুলো আমরা কী করতে পারবো। সো আশা করি তোমরা আমাদের আজকের যে চট্টগ্রাম বোর্ডের 2026-এর যে পরিসংখ্যানের যে পার্টটা আছে তোমরা সেটা আশা করি বুঝতে পারছো। এবং তোমাদের যদি তারপরও কোনো সমস্যা থেকে থাকে বা বেসিক নিয়ে মনে হয় যে না আরও কিছু তোমাদের জানার প্রয়োজন আছে, আমাদেরকে জানাতে পারো। বাট ইয়েস, হ্যাঁ, আমরা হচ্ছে পরিসংখ্যান নিয়ে সম্পূর্ণ যে আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা, এগুলো নিয়ে আমরা আলাদা বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে তোমাদের বেসিকটা খুব ভালোভাবে তোমাদের সমাধান হয়ে যায় এবং তোমরা যাতে বেসিকটা খুব ভালোভাবে পারো। সো তোমাদের যদি মনে হয় যে না ইয়েস আমাদের এটা প্রয়োজন, পাই এক্সেলেন্স একাডেমি থেকে বা পাই এক্সেলেন্স একাডেমির ফাহিম ভাইয়ের কাছ থেকে যদি এটা প্রয়োজন যদি মনে হয়, তাহলে আমাকে জানাতে পারো। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।